আসসালামু আলাইকুম। আমি মুশফিকুর রহমান। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সায়েন্স বাই মুশফিকের আজকের বিশেষ আয়োজনে। আজকে আমরা এমন একটি রাজনৈতিক দল নিয়ে আলোচনা করব, যে দলটির নাম উচ্চারিত হলেই সর্বপ্রথম অনেক ধরনের বিতর্ক মাথায় চলে আসে। আমি আশা করছি আপনারা সঠিকভাবে আইডিয়া করতে পারছেন আজকে আমরা কোন দলটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দলটির নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দলটি নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের মতামত এসেছে। অনেকেই এই দলটিকে দেখেছে ইসলামী আদর্শের ধারক বাহক হিসেবে, আবার অনেকের কাছেই এই দলটির নাম যখন মাথায় আসে তখন তাদের মনের মধ্যে প্রতিচ্ছবিত হয় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার অন্ধকারাচ্ছন্ন ইতিহাস। 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার এই দলটির দ্বারা ঘটে যাওয়া কিছু অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। সত্যি কি জামাতে ইসলামী একটি রাজনৈতিক দল? তাদের অস্তিত্ব বাংলাদেশকে দুই পায়ের উপর দাঁড়াতে বাধ্য করেছে। 1941 সালে লাহোর থেকে শুরুটা এক আদর্শের নাম নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন, এইসব বিষয় থাকবে আমাদের আজকের ভিডিওতে। তাদের ইতিহাস শুধু রাজনৈতিক প্রতিফলনের প্রকৃতিই নয়, বরং বাংলাদেশের সামাজিক ও আদর্শিক দ্বন্দ্বেরও প্রতিচ্ছবি। তারা ভাষা আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, স্বাধীনতার সময় পাকিস্তানের পাশে থেকে দেশবাসীর চোখে কলঙ্কের অধ্যায় রচনা করেছে। আওয়ামী লীগ ও বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা যে দিক থেকে কাজ করেছে তা কি শুধু রাজনীতির খেলা ছিল, নাকি ছিল গভীর এক মতাদর্শের দ্বন্দ্ব? জামাতের শীর্ষ নেতৃত্বে কারা? তাদের হাতে গড়া আলবাদল রাজাকার বাহিনী কেমন করে বীর বাঙালিদের প্রতিহত করেছিল এবং সেই ইতিহাস আজকের জামাতকে কিভাবে প্রভাবিত করেছে? আর 2000-এর দশকে যখন তারা সংসদে আসে তখন কি পরিবর্তন ঘটে? বাংলাদেশের রাজনীতির মানচিত্রে জামাতের আশা কতটা গুরুত্বপূর্ণ? তবে তারপর যখন যুদ্ধ অপরাধের বিচার শুরু হয়, তাদের নেতাদের বিরুদ্ধে রায় হয়, তখন জামাত কিভাবে নিজের অস্তিত্ব ধরে রাখে? আর এবার 2025 সালে তারা ফিরে এসেছে পুরনো বিতর্ক এবং নতুন স্বপ্ন নিয়ে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত কি ভূমিকা নেই? এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জামাত ইসলামী এর মুখোশের আড়ালে থাকা গোপন সত্য নিয়ে, ইতিহাস এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। সায়েন্স বাই মুশফিকের আজকের এই আয়োজনে আপনাদের সঙ্গে থাকব এই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক সফরে। তবে সবাই প্রস্তুত হন এক ইতিহাসের অধ্যায় খুলে দেখার জন্য, যা আপনাকে বাধ্য করবে পুরো ভিডিওটি শেষ না করা পর্যন্ত থেকে যেতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন একটি দলের নাম উচ্চারণ করলেই জনমনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। কারো কাছে এটি এক ধর্মীয় আন্দোলনের প্রতীক, কারো কাছে যুদ্ধ অপরাধীদের দায়ে কলঙ্কিত এক সংগঠন, আবার কারো মতে এটি ছিল একটি আদর্শভিত্তিক রাজনৈতিক শক্তি যাদের লক্ষ্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। এই দলের নাম বাংলাদেশ জামাতে ইসলামী। 7 দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশে, এই দলের উপস্থিতি কখনো প্রকাশ্য, কখনো গোপন, কিন্তু প্রায় সব সময়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। তাদের ইতিহাস বোঝা মানে কেবল একটি দলের পথ চলা জানা নয়, বরং তা বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, এমনকি আদর্শিক ইতিহাসের জটিলতাও উন্মোচন করে। জামাতে ইসলামের জন্ম 1941 সালে লাহোর শহরে। প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদী ছিলেন 20 শতকের অন্যতম প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ। তিনি মনে করতেন ইসলাম কেবল ব্যক্তিগত আচার অনুষ্ঠানের বিষয় নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা সমাজের প্রতিটি স্তরে, অর্থনীতি থেকে রাজনীতি পর্যন্ত নিয়ন্ত্রণ করবে। তার মতে মুসলিম সমাজের মুক্তি এবং সঠিক দিক নির্দেশনা নিশ্চিত করতে হলে রাষ্ট্রের পরিচালনা ব্যবস্থা হতে হবে কুরআন ও সুন্নাহ ভিত্তিক। এই ধারণা থেকে মওদুদী প্রতিষ্ঠা করেন জামাতে ইসলাম, যার মূল লক্ষ্য ছিল সমাজে ইসলামী বিপ্লব ঘটিয়ে একটি আদর্শ রাষ্ট্র কায়েম করা। 1947 সালে ভারত বিভাজনের পর পাকিস্তান রাষ্ট্র গঠিত হলে মওদুদীর এই রাজনৈতিক দর্শন দ্রুত ছড়িয়ে পড়ে নবগঠিত পাকিস্তানের উভয় অংশে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে জামাতের সংগঠন গড়ে ওঠে মাত্র কয়েক বছরের মধ্যেই। এখানে গোলাম আজম, মাওলানা আব্দুল খালেক সহ কিছু প্রভাবশালী আলেম এবং ছাত্র নেতারা নেতৃত্ব দিতে শুরু করেন। তারা শুরু থেকে স্পষ্ট করে দেন যে তারা বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে মুসলিম উম্মার পরিচয়কে অগ্রাধিকার দেবেন। এর ফলে 1952 সালের ভাষা আন্দোলনের সময় জামাত রাষ্ট্রভাষা বাংলা করার বিপক্ষে অবস্থান নেয় এবং উর্দুকে সমর্থন করে। এই অবস্থান জনগণের একটি বড় অংশের কাছে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং দলের প্রতি অবিশ্বাসের সূচনা ঘটে। 60-এর দশকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সেনা শাসনের সঙ্গে জামাতের সম্পর্ক ক্রমশ দৃঢ় হয়। তারা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নেয় এবং বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের বিরোধিতা করে। 1970 সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের বিশাল বিজয় এবং স্বাধীনতার দাবির জোরালো হওয়া জামাতের কাছে সরাসরি
রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়ায়, কারণ আওয়ামী লীগের নেতৃত্বাধীন আন্দোলন ছিল ধর্মনিরপেক্ষ ও বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক, যা জামাতের ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচয়ের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী পাকিস্তান সেনাবাহিনীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং সরাসরি সহযোগী হয়ে এদেশের মাটিতে কাজ করা শুরু করে। তারা শুধু রাজনৈতিকভাবেই এদেশের স্বাধীনতার বিরোধিতা করেই থামেননি, বরং সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে গড়ে তোলেন আল বদর, আল শামস এবং রাজাকার বাহিনী। এসব বাহিনী মুক্তিযোদ্ধাদের ধরপাকড় করত, বিভিন্ন গ্রাম ধ্বংস করত, নারীদের উপরে নির্যাতন করত। এছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীকে এহেন সাহায্য নাই মুক্তিযোদ্ধাদের বিপক্ষে, যা তারা করত না। 14 ডিসেম্বর 1971-এ যুদ্ধ শেষ হওয়ার মাত্র 2 দিন আগে আল বদর বাহিনী পরিকল্পিতভাবে এদেশের শীর্ষ বুদ্ধিজীবীদের হত্যা করার মতো ঘটনাও ঘটিয়েছে। তাদের লক্ষ্য ছিল এ জাতি যেন স্বাধীনতার পর বুদ্ধিভিত্তিক নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে এই হত্যাকাণ্ডের পিছনে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কামরুজ্জামান সহ জামাতের শীর্ষ নেতাদের নাম। 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামাতে ইসলামের রাজনৈতিক কার্যক্রম অবৈধ ঘোষণা করা হয়। গোলাম আজম দেশ ত্যাগ করে পাকিস্তানে চলে যান, অন্য নেতারা আত্মগোপনে চলে যান বা বিভিন্ন ইসলামী সংগঠনের আড়ালে কাজ করা শুরু করেন। কিন্তু ইতিহাসের এই অধ্যায় জামাতকে বাংলাদেশের জনমনে দীর্ঘমেয়াদে কলঙ্কিত করে রাখে। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড এবং রাজনৈতিক অস্থিরতার পর দেশে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে ধীরে ধীরে ধর্মভিত্তিক রাজনীতির পথ পুনরায় উন্মুক্ত করেন। ধর্মীয় দলগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া জামাতকে পুনরায় রাজনৈতিক মঞ্চে ফিরিয়ে আনে। গোলাম আজম বিদেশ থেকে ফিরে আসেন এবং দলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন শুরু করেন। 80-র দশকে জামাত গঠন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যা দ্রুতই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসে শক্তিশালী প্রভাব বিস্তার করতে থাকে। ছাত্র শিবির রাজনৈতিক সহিংসতা, ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা একদিকে জামাতের জন্য প্রভাব বিস্তারের মাধ্যম, অন্যদিকে জনমনে তাদের নেতিবাচক ভাবমূর্তি আরও দৃঢ় করে। 1991 সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর জামাত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। এর মাধ্যমে জামাতে ইসলামী সংসদীয় রাজনীতিতে অনুপ্রবেশ করে এবং ধীরে ধীরে ছোট হলেও সংসদে তাদের একটা অবস্থান সুসংগঠিত করতে থাকে। 2001 সালে জামাত বিএনপির সাথে মিলিত হয়ে 4 দলীয় ঐক্যজোট গঠন করে সরকার গঠন করে, শিল্প মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করে। এই সময় পাঠ্য বইয়ে ধর্মভিত্তিক সংশোধন, প্রশাসনে জামাত ভিত্তিক কর্মকর্তাদের নিয়োগ প্রদান, জঙ্গিবাদী সংগঠনগুলোর উত্থানের তীব্র বিতর্ক সৃষ্টি হয়। 2005 সালে 63টি জেলায় একসাথে বোমা হামলার ঘটনা ঘটে, যার সঙ্গে জামাত ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বা জেএমবি এর সম্পৃক্ততা পাওয়া যায়। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনেও তখন থেকে জামাতকে একটি মৌলবাদী সংগঠন হিসেবে মূল্যায়ন করা শুরু হয়। একই সাথে জামাতের সম্পৃক্ততা সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সংগঠনগুলোর সাথে আছে কিনা এ নিয়ে বিভিন্ন ধরনের সন্দেহ ঘনীভূত হতে থাকে। 2008 সালের নির্বাচনে জামাত বড় ধরনের পরাজয় বরণ করে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করে। 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় এবং একে একে জামাতের শীর্ষ নেতারা অভিযুক্ত ও দোষী সাব্যস্ত হন। 2013 থেকে 2016 সালের মধ্যে আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান প্রমুখের ফাঁসি কার্যকর হয়। গোলাম আজম কারাগারে মৃত্যুবরণ করেন। কেউ এই বিচারকে ন্যায় বিচার হিসেবে দেখেছেন, আবার কেউ রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে সমালোচনা করেছেন। কিন্তু রাষ্ট্রের দৃষ্টিতে এটি ছিল দীর্ঘদিনের একটি ঐতিহাসিক দায় পরিশোধের প্রচেষ্টা। 2013 সালে হাইকোর্টের রায়ে জামাতে ইসলামীকে অবৈধ রাজনৈতিক দল ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে। এর ফলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়। তবুও দলটি সামাজিক সেবা কার্যক্রম, অনলাইন প্রচারণা, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠন, বিশেষ করে ছাত্র শিবিরের মাধ্যমে প্রভাব ধরে রাখার চেষ্টা চালিয়ে যেতে থাকে। অনেক ক্ষেত্রে তারা ভিন্ন নামে কাজ করে রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি অক্ষুণ্ণ রাখে। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় মোড় আসে। দীর্ঘদিনের শিক্ষানীতি ও নিয়োগ ব্যবস্থায় অনিয়ম, ক্রমবর্ধমান দুর্নীতি এবং সরকারের
কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে ছাত্র, তরুণ এবং সাধারণ জনগণ একযোগে রাস্তায় নামে। এই আন্দোলন দ্রুতই জুলাই বিপ্লব নামে পরিচিতি পায়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বিক্ষোভ দেশের ক্ষমতার কেন্দ্রে আঘাত হানে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগে বাধ্য হন। এই পতন এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি করে, যা নতুন শক্তির উত্থান ও দীর্ঘদিন নিষিদ্ধ থাকা গোষ্ঠীগুলোর পুনঃপ্রবেশের সুযোগ তৈরি করে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি গণতান্ত্রিক সংস্কার, সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসনিক স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন। তবে এই রাজনৈতিক পরিবর্তনের মধ্যবর্তী সময়ে আইনশৃঙ্খলার অবনতি এবং মতাদর্শিক ও ধর্মভিত্তিক গোষ্ঠীদের সক্রিয়তা বেড়ে যায়। এর ফলে দীর্ঘদিন রাজনৈতিক নিষেধাজ্ঞায় থাকা জামাতে ইসলামী নতুন করে রাজনৈতিক মঞ্চে ফিরে আসে। প্রায় এক দশক সরাসরি রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকার পর জামাত ইসলামীকে আবারও পুনরায় বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। নির্বাচন কমিশনও তাদের পুনর্নিবন্ধনের পথ উন্মুক্ত করে দেয়, যা দলটির বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়। এটি ছিল জামাত ইসলামীর জন্য দীর্ঘ রাজনৈতিক পুনর্বাসন ভেঙে পুনর্জন্মের একটি প্রতীক। এর পরপরই দলটি সাংগঠনিক শক্তি প্রদর্শনের উদ্যোগ নেয়। 19 জুলাই 2025 সালে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম বিশাল জনসমাবেশের আয়োজন করে, যেখানে কয়েক লাখ সমর্থক অংশগ্রহণ করেন। এই সমাবেশে নেতারা দুর্নীতি দমন, ন্যায়ভিত্তিক শাসন এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেন। দলের আমির শফিকুর রহমান সোজাসাপটা ভাষায় ঘোষণা করেন, অপকর্ম ও দুর্নীতি আমরা কোনোভাবেই সহ্য করব না। এই বক্তব্য শুধু সমর্থকদের উদ্দেশ্যেই নয়, বরং জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করার এক শক্ত বার্তা হিসেবেই প্রতীয়মান হয়। বর্তমানে জামাত দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। একদিকে তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, অন্যদিকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে সরব হচ্ছে। দলের এক শীর্ষ নেতা ইতিমধ্যে সংসদে কোরআনভিত্তিক আইন প্রণয়নের দাবি তুলেছেন, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিকে ধর্মভিত্তিক মেরুকরণের দিকে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে 2024 সালের গণ অভ্যুত্থান কেবল সরকারের পতনই ঘটান নাই, দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এনেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর জন্ম নেওয়া নতুন ক্ষমতার বিন্যাসে জামাতে ইসলামী এক দশকের নিষ্ক্রিয়তা কাটিয়ে সক্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তারা এখন শুধু নির্বাচনী রাজনীতিতে ফিরছে না, বরং আদর্শগত প্রভাব বিস্তার ও নীতি নির্ধারণের ক্ষেত্রেও শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করছে। ফলে 2025 সালের বাংলাদেশে জামায়াতের ভূমিকা অতীতের বিতর্কিত স্মৃতিকে ছাড়িয়ে ভবিষ্যতের রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের এক সম্ভাব্য নির্ধারক উপাদানে পরিণত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াতে ইসলামী এক বিতর্কিত ও জটিল অধ্যায়। একটি দল যা শুরু হয়েছিল ইসলামিক আদর্শ প্রতিষ্ঠার এক মহান লক্ষ্য নিয়ে, কিন্তু ইতিহাসের মোড় ঘুরতেই তার পথ চলা হয়ে ওঠে রাজনীতি, ধর্ম এবং জাতীয়তাবাদের সংমিশ্রণে একটি দ্বন্দ্বের প্রতীক। তাদের প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলা মওদুদীর ইসলামী বিপ্লব গঠনের স্বপ্ন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সাথে তাদের অবস্থান এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাদের ওঠানামা, সবকিছুই আমাদের দেশের গঠন ও সংকটের কথা বলে। স্বাধীনতার পর জামাতের রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং তাদের কিছু নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচার ইতিহাসের এক কঠিন অধ্যায়। তবে দেশের রাজনীতিতে তাদের পুনরায় আত্মপ্রকাশ ও 2026-এর নির্বাচনী মঞ্চে তাদের প্রত্যাবর্তন এ দলটির অবর্তমানে থাকা গুণগত পরিবর্তন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অবস্থান নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। জামাত শুধু একটি রাজনৈতিক দল নয়, তারা এখন বাংলাদেশের আদর্শগত লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আবির্ভূত হয়েছে। আজকের এই পর্যালোচনা থেকে স্পষ্ট হয়ে ওঠে যে জামাতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে দেশের ভবিষ্যৎ গঠনে একটি সুসংগত ও দায়িত্বশীল ভূমিকা পালন করা সকলের প্রত্যাশা। কারণ যে কোনো দেশের একটি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য একটি শক্তিশালী, নির্ভরযোগ্য ও স্বচ্ছ রাজনৈতিক দল অপরিহার্য। আমাদের সকলেরই উচিত ইতিহাস থেকে শেখা, পার্থক্য স্বীকার করা এবং উন্নয়নের পথে একসাথে এগিয়ে যাওয়া। শুধু তখনই বাংলাদেশ হবে একটি স্বপ্নময় জাতীয় দেশ, যেখানে সকলে শান্তি, সমৃদ্ধি এবং ন্যায় বিচারের অধিকার ভোগ করতে পারবে। পরিশেষে
আমি আবারও আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনা এবং পর্যালোচনা ধৈর্য সহকারে দেখতে। আশা করি এই ভিডিও থেকে আপনাদের তথ্য ও জ্ঞানবর্ধন হয়েছে। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের চ্যানেলকে আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় সবসময় ভরিয়ে রাখুন। নতুন নতুন বিষয়ে আরও গভীর আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওগুলোতে আরও গুরুত্বপূর্ণ ও জটিল বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের উন্নয়নের জন্য সকলে একসাথে কাজ করবেন, এই কামনাই রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। আল্লাহ হাফেজ।